হ্যালো, আমি আপনাদের সাথে আছি। আমি পলাশচন্দ্র রায়। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সচেতন আছেন। আমাদের অনেকেই প্রশ্ন করে, যারা আমরা আইনি পেশায় আছি, যে আমাদের জামিনটা কেন বাতিল হয়ে গেল। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কোনো আইনি ধারা বা আইনি ব্যাখ্যা বা কোনো প্রকার আইনি পদক্ষেপের কথা বলবো না। আমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ, যে ভাষায় বোঝে বা যা ন্যূনতম এই ঘটনাটি বা এই বাক্যটি অর্থাৎ জামিন বাতিল হওয়া এই বিষয়টি সম্পর্কে ধারণা নেই, তাকে একদম জনতা বা একদম গ্রামে থাকে সাধারণ জনগণ তিনি যেভাবে বুঝবেন আমি সেভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই বুঝবেন। তো জামিন বাতিল হয়, হ্যাঁ, জামিন একবার দিলেই জামিন অবশ্যই বাতিল হয়। আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে জামিন কেন দেওয়া হয়। আপনাকে আপনি ধরেন একটি মামলায় অভিযুক্ত আসামি হয়েছেন এবং সেই মামলায় আপনাকে প্রশাসন গ্রেপ্তার করে কোর্টে, আমরা সোজা বাংলায় যেটা বলি, চালান করেছে, বা শুদ্ধ ভাষায় যদি আমরা বলি যে কোর্টে প্রেরণ করেছে। তাহলে আপনার যে নিযুক্ত অ্যাডভোকেট বা আইনজীবী রয়েছে বা আপনার পক্ষে যিনি কথা বলবেন তিনি রয়েছে, তিনি একটি নির্দিষ্ট সময়ে এবং তার যে জ্ঞান রয়েছে বা আপনি তাকে যে ঘটনা বলেছেন যে আপনারটি করেননি বা এই ঘটনা হয়েছিল, এবং সেই অ্যাডভোকেট বা আইনজীবী আপনার পক্ষে তার যে আইনে জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে আইনকে ব্যাখ্যা করে এবং বিভিন্ন ধরনের আইনি রেফারেন্স দিয়ে আপনার পক্ষে কোর্টে একটি পিটিশন দায়ের করে, এবং সেই পিটিশন দায়ের করার পরে সেই আইনজীবী আপনার উপস্থিতিতে অথবা আপনি যখন কারাগারে থাকেন আপনার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালতের সামনে আপনার কথাটা সে বলে, এবং সে বিভিন্ন গ্রাউন্ড দেখায় আপনাকে জামিন পাওয়ানোর জন্য। হতে পারে আপনি অসুস্থ, হতে পারে আপনি সেই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না, হতে পারে আপনি পরিবারের একজন উপার্জনকারী আর পরিবারে কেউ নেই, হতে পারে আপনি যে মামলায় বা যে অপরাধের সঙ্গে অভিযুক্ত হয়েছেন সেই অপরাধটি আপনি করেননি। এই সকল কারণ বা অন্যান্য বিভিন্ন রকমের কারণ দেখিয়ে আপনাকে একটি গ্রাউন্ড দাঁড় করায় এবং তার পক্ষে যে সত্যতাগুলো রয়েছে বা আপনি যে স্বচ্ছ রয়েছেন সেই স্বচ্ছতার ভিত্তিতে বিজ্ঞ আদালতে আপনার পক্ষে আপনার অ্যাডভোকেট বা আপনার নিযুক্ত আইনজীবী আপনার কথাগুলো বিজ্ঞ আদালতে উপস্থাপন করে, এবং বিজ্ঞ আদালত যদি দেখে যে আপনি নিরপরাধ বা আপনার যে অপরাধটি করেছেন তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রয়েছে বা আপনাকে জামিন দেওয়ার উপযুক্ত কারণ রয়েছে, তাহলে বিজ্ঞ আদালত এবং আপনার নিযুক্ত আইনজীবী যে ওইখানে যে কথাবার্তা চালায় সে কথাবার্তা চালানোর মাধ্যমে আপনাকে সাধারণত জামিন দিয়ে থাকে বিজ্ঞ আদালত। এই হলো মূলত জামিনের প্রসেস। আমি যদিও অনেক সহজ ভাষায় বলে ফেললাম মুখে, যে কিন্তু আসলে এতটা সহজ নয়। একজন আইনজীবী জানে যে আপনাকে জামিন নিতে হলে বা আপনাকে জামিন পাইয়ে দিতে হলে তার কতটুকু পরিমাণ পড়াশোনা করা লাগে বা তার কতটুকু পরিমাণ পরিশ্রম এবং মেধা নষ্ট হয় সেটা একমাত্র একজন আইনজীবী জানে। আর আপনি জানবেন যদি আপনি সেই আইনজীবীর সাথে থাকেন এবং আপনার জন্য সেই আইনজীবী কি কি করছে তা যদি আপনি নিচ্ছকে দেখতে পারেন, তাহলে একমাত্র আপনার বিশ্বাস হতে পারে যে একজন আইনজীবী বা একজন অ্যাডভোকেট তার ক্লায়েন্ট বা তার যে তিনি যার পক্ষে নিযুক্ত তাকে বাঁচানোর জন্য বা তাকে জামিন পাইয়ে দেওয়ার জন্য কতটুকু পরিমাণ কষ্ট করে। তো অনেক সময় আমরা আজকে টপিক সেই দিকে যাব না। আমাদের টপিক হচ্ছে বা অনেকে জানার ইচ্ছা হচ্ছে যে জামিনটা কেন বাতিল হয়ে গেল।
প্রথমত আপনি যদি জামিন পান, প্রথম 1 ডেট বা 2 ডেট হতেই পারে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, একটি আবহাওয়ার পরিবর্তন হয়েছে, বা একটি ব্যথা পেয়েছেন আপনি, বা কোনো একটি ন্যায্য কারণ রয়েছে, সেই কারণবশত আপনি আপনার বিজ্ঞ আইনজীবীকে বা নিযুক্ত অ্যাডভোকেটকে জানিয়েছেন। সেই আইনজীবী আপনার পক্ষে বিজ্ঞ আদালতে সময় আবেদন করেছেন এবং বিজ্ঞ আদালত একটি নির্দিষ্ট কারণে আপনার সেই সময় আবেদনটি মঞ্জুর করেছে, এবং মঞ্জুর করলে আপনার জামিনটি বাতিল হয়নি, আপনাকে আরও একটি ডেট সময় দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি পরপর 2টি 3টি এরকম মানে কোর্টকে ফাঁকি দিতে থাকেন, তো কোর্ট যখন বুঝতে পারে যে না, এই লোককে ছাড়াটা ঠিক হয়নি, কারণ এই লোক ঠিক মতো কোর্টে আসে না, কোর্টকে অবমাননা করছে, মানে কোর্টে হাজিরা দিচ্ছে না, তো তখন আপনার জামিনটা বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যখন জামিন পান, জামিন পাওয়ার পরবর্তী ডেটে বা তারিখে আপনি যদি বিজ্ঞ আদালতে আপনার নিযুক্ত অ্যাডভোকেট বা আইনজীবীর মাধ্যমে যদি আপনি হাজির না হন, তাহলে আপনার জামিনটি বাতিল হয়ে যেতে পারে। এটি হচ্ছে একটি কারণ, যেটি সাধারণত সচরাচর হয়ে থাকে। আর আপনাদের সকলকে একটি পরামর্শ দিব যে যারাই বিভিন্ন মিথ্যা অপরাধে বা কোনো একটি মামলায় অভিযুক্ত হয়েছেন, তারা অবশ্যই হাজিরা দিবেন, কারণ এই হাজিরার উপর ডিপেন্ড করে আপনি যদি বিজ্ঞ আদালতের প্রতি সম্মান জানান এবং বিজ্ঞ আদালত যদি প্রতিনিয়ত আপনি হাজিরা দেন, বিজ্ঞ আদালত মনে করে বা বিজ্ঞ আদালত ধারণা করে যে আপনি সেই অপরাধটি করেননি, আপনি স্বচ্ছ রয়েছেন, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং আপনি একজন আইন মান্যকারী ব্যক্তি, এবং বিজ্ঞ আদালত যদি আপনার কোনো সাজা হয় বা আপনি যদি আপনাকে যত তাড়াতাড়ি পারা যায়, যদি আপনি অভিযুক্ত বা অপরাধের সাথে যুক্ত না থাকেন, আপনাকে বিজ্ঞ আদালত অব্যাহতি বা খালাস দিবে, অথবা আপনি যদি অভিযুক্ত হনও, বিজ্ঞ আদালত আপনাকে হয়তো শাস্তি একটু কম দিবে তুলনামূলকভাবে, কারণ আপনি বিজ্ঞ আদালতের প্রতি সম্মান জানিয়েছেন, আইন মেনে চলেছেন, আপনি প্রতিনিয়ত হাজিরা দিয়েছেন। তাই সকলকে বলবো আপনারা যথাসম্ভব হাজিরা দেওয়ার চেষ্টা করবেন, কেউ একটি হাজিরাও মিস করবেন না, যদি না অসম্ভব কোনো একটি সমস্যার মধ্যে না পড়ে যান, অসুস্থ বা কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে ইত্যাদি এরকমভাবে। তো প্রথমত বললাম যে জামিনটা বাতিল হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি বিজ্ঞ আদালতে ঠিকমতো হাজিরা না দেন। হ্যাঁ, এটি একটি মূল কারণ। আচ্ছা, আমরা আরও একটি কারণ সচরাচর দেখতে পাই যে আমরা মনে করি যে আইন আদালত বা আইনজীবী আপনার পক্ষে ঠিকমতো কথা বলছে না, বা মানে একটু অবহেলা করেন আপনি, নট আইনজীবী বা আদালত। কারণ আইনজীবী বা আদালত কখনোই অবহেলা করতে পারে না, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। কারণ আইনজীবী অথবা বিজ্ঞ আদালত কখনোই কোনো মামলার ক্ষেত্রে অবহেলা করতে পারে না। এর কারণ হচ্ছে তারা আইনের ধারা আবদ্ধ এবং তারা আইনের কাছে দায়বদ্ধ। যদি তারা এই অবহেলাটি করে থাকে, তাহলে অ্যাডভোকেট বা আইনজীবীর লাইসেন্স বা কোর্টে যে বিজ্ঞ বিচারক রয়েছে তার জবাবদিহিতা করতে হয়, বা ইত্যাদি আমরা পানিশমেন্ট যে ডিসিপ্লিনারি জাজদের থাকে সেরকম কিছু হয়ে থাকে। তাই বিজ্ঞ আদালত এবং বিজ্ঞ আইনজীবীদের মামলার প্রতি অবহেলা করার কোনো সুযোগ নেই। এই অবহেলাটি সাধারণত হয়ে থাকে আপনাদের তরফ থেকে, অর্থাৎ ক্লায়েন্ট বা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের পক্ষ থেকে হয়ে থাকতে। অর্থাৎ আপনি যদি কোনো মামলায় অবহেলা করেন, সেই অবহেলার পরিণতিতে হতে পারে যে আপনি আপনার যে জামিনটি রয়েছে সেই জামিনটি বাতিল হয়ে যেতে পারে। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটি হচ্ছে যে অনেক সময় আমি পূর্বেই বলেছি যে একজন বিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেট বা আপনার যে নিযুক্ত কৌশলী রয়েছে, সেই কৌশলী বিভিন্ন গ্রাউন্ড, বিভিন্ন ঘটনা, বিভিন্ন আইনের ধারা, বিভিন্ন আইনের রেফারেন্স এবং বিভিন্ন আইন ব্যাখ্যা করে সুন্দরভাবে উপস্থাপন করে আপনার পক্ষে একটি জামিন আবেদন করেন বা পিটিশন জমা দেন, এবং বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক সেই জামিনটি গ্রহণ করে। কিন্তু আপনি কিন্তু তখনই অপরাধটি থেকে মুক্তি পেয়ে যাননি, বা আপনি অপরাধটি থেকে একদম খালাস পেয়ে যাননি। তো বিজ্ঞ আদালত অনেক সময় অভিযুক্ত ব্যক্তিকে জামিন ঠিকই দেয়, কিন্তু তাকে কিছু পরিমাণ শর্ত জুড়ে দেয়। যে আমরা অনেক সময় দেখি যে 10টা, যেমন সাপোজ ধরেন 10টা গাছ লাগানো, বা ধরেন 15 দিনে হাজিরা দেওয়া, বা সাপ্তাহিক হাজিরা দেওয়া ইত্যাদি, এরকম ধরনের কিছু শর্ত জুড়ে দেয়।
তো এই শর্ত অর্থাৎ জামিন নেওয়ার সময় আপনাকে যে শর্তগুলো দিয়ে দেয়, সেই শর্তগুলো যদি আপনি না মেনে চলেন, বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক আপনার জামিনটি বাতিল করে দিতে পারে। অর্থাৎ আপনাকে যে কন্ডিশন দেওয়া হয় বিল দেওয়ার সময় বা শর্ত জুড়ে দেওয়া হয়, সেই শর্ত এবং কন্ডিশন বা যে গ্রাউন্ডে আপনাকে জামিনগুলো দেওয়া হয়, সেই শর্ত যদি আপনি ভঙ্গ করেন, তাহলে আপনার অবশ্যই জামিনটি বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এখন 3 নাম্বার গেল, এখন আসি 4 নাম্বার। আমরা অনেক সময় দেখে থাকি যে আপনি একটি মামলায় জামিন পেয়েছেন, আপনাকে আরেকটি মামলায় হয়তো কোর্টে হাজিরা দিতে গিয়েছেন, অথবা আপনি রয়েছেন কিন্তু আপনি নিজেও জানেন না, তো আপনাকে পুলিশ আবার গ্রেপ্তার করেছে। হতে পারে আপনি যখন জামিন পাবেন, সেই জামিনের একটি কপি বা একটা ফটোকপি বা যেভাবেই হোক, সেই জামিন নামা যে বা বেল বন্ড দিয়েছে সেটার একটি ফটোকপি অবশ্যই আপনার কাছে রাখবেন। অথবা ফটোকপি না থাকলেও বা বিজ্ঞ আদালতের যে পারমিশন কাগজটি রয়েছে, যেটি পাবলিক আপনাকে মানে যেটা আপনি যে জামিন পেয়েছেন, আপনাকে যে কাগজটা দিয়ে দেওয়া হয় বা যে কাগজটা আপনি পান আইন অনুসারে, সেই কাগজটি অবশ্যই একটি ছবি বা একটা ফটোকপি অবশ্যই আপনার যে নিকটস্থ থানা বা ফাঁড়ি রয়েছে, সেই নিকটস্থ থানায় বা ফাঁড়িতে দেখাবেন বা বলে আসবেন বা জানিয়ে আসবেন। কারণ এমন হতে পারে যে আপনি জামিন পেয়েছেন, সেটি কিন্তু আপনার নিকটস্থ থানায় জানে না। কারণ নিকটস্থ থানায় কিন্তু আপনার নামে ওয়ারেন্টি রয়েছে, সেই ওয়ারেন্টি মানে ফেরত আসেনি। অর্থাৎ আপনি পূর্বেই ওয়ারেন্ট মানে পুলিশ আপনাকে ধরার আগেই আপনি আত্মসমর্পণ করে আগেই জামিনটা নিয়ে নিয়েছেন। তো পুলিশ কিন্তু সেটা বা থানা কিন্তু সেটা জানে না বলতে আপনি যে জামিনটা নিয়েছেন সেটার যে একটা প্রসিডিং রয়েছে, যে আপনি জামিন পেয়েছেন, সেটা মানে থানা পর্যন্ত পৌঁছায়নি এই কথাটা। সো এমতো অবস্থায় আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। তাই আপনি যখনই জামিন পাবেন, আপনার নিকটস্থ থানা বা ফাঁড়িতে আপনি অবশ্যই জানাবেন, বা যদি কোনো কাগজ আপনার আইনজীবী দেয়, সেই কাগজটির একটি ফটোকপি অবশ্যই থানায় জমা দিয়ে আসবেন। এই অবস্থায় করলে আপনি অবশ্যই গ্রেপ্তার হবেন না। এটি গেল একটি কারণ যে আপনি গ্রেপ্তার হন কেন, যদিও এটি জামিন বাতিলের কারণ নয়, কিন্তু আপনারা মনে করেন যে জামিন বাতিল, অ্যাডভোকেট সাহেব বা উকিল সাহেব আপনাকে জামিন করায়নি ইত্যাদি এরকম কিছু একটা আপনারা বলেন, অনেক সময় বলেন, কিন্তু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এটা একটা ভুল বোঝাপড়া আপনার বিজ্ঞ আইনজীবী এবং আপনার সাথে। তাই এই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। তো এই হলো সাধারণত জামিনগুলো বাতিল হওয়ার কারণ। আরও কিছু কারণ রয়েছে, সে সকল কারণগুলো এই অবস্থায় ওপেন অবশ্যই কিছু বলা যায় না, কারণ আইনজীবী, কোর্ট এবং আইনের কিছু দিক রয়েছে, যে সকল দিকগুলো পাবলিকলি কখনোই ওপেন করা যায় না, এবং অবশ্যই সব কিছুরই একটি সিক্রেট বিষয় থাকে। তো সেই সকল বিষয়গুলো অবশ্যই এভাবে বলা যায় না, তবে বেশিরভাগ কারণ এবং সাধারণত কারণ এইগুলোই হয়ে থাকে জামিন বাতিল হওয়ার জন্য। আশা করি আপনাদের বা সাধারণত যারা মামলা মোকদ্দমায় অভিযুক্ত রয়েছেন বা সাধারণত যারা কোর্ট কাছারিতে যান, তাদের অন্তত বা যারা সাধারণত আইন সম্বন্ধে কিছু জানেন না, অথবা যারা একদমই গ্রামে থাকেন বা এই ধরনের আইন সম্পর্কে টোটালি কোনো ধারণা রাখেন না, আশা করি আপনাদেরকে একদম সাধারণ ভাষায়, কোনো প্রকার আইনি ভাষা বা কোনো প্রকার টার্ম ইউজ না করে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি একদম একদম সাধারণ বাংলা ভাষায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।